क्या चाहिए बे तेरे को? দুনিয়া। কি চাও তুমি? পুরা দেশ। আমি নূর বাড়িতে যাও। घर जा रहा हूँ मैं। আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে আর এর ব্যত্যয় ঘটিলে Same, but different. But still same. প্রিন্স দেখার পর বেশিরভাগ দর্শকই হতাশ হওয়ার কারণ কি জানেন? যেই জায়গায় বরবাদ আর তুফান দেখার পর বাংলাদেশের দর্শকদের অবস্থা ছিল এমন, সেই জায়গায় প্রিন্সের মতো লার্জার দেন বিগ স্কেল সিনেমা দেখার পরেও দর্শকের অবস্থা এইরকম। লাস্ট 2 বছরে বাংলাদেশে যতগুলো বিগ বাজেট বড় বড় সিনেমা রিলিজ হয়েছে প্রত্যেকটা সিনেমাই বলিউড কিংবা সাউথ ইন্ডিয়ান সিনেমার দৃশ্য থেকে কপি করা, পাশাপাশি বেশিরভাগ সিনেমাই তাদের থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো হয়েছে। তারপরেও বাংলাদেশের সিনেমাগুলো ব্লকবাস্টার হওয়ার কারণ তারা সরাসরি কপি না করে ইন্সপায়ার্ড হয়ে নতুন কিছু বানিয়েছিল এন্ড তাদের প্রেজেন্টেশনও ছিল অনেকটাই ভিন্ন। তো ভাই লোক, আজকে আমি আপনাদের সাথে বর্তমান সময়ে বাংলাদেশের এমন কিছু ইন্ডাস্ট্রি হিট, ব্লকবাস্টার, সুপার হিট এবং নতুন কিছু সিনেমা নিয়ে আলোচনা করব, যেগুলোর প্রত্যেকটা সিনেমাই বলিউড এবং সাউথ ইন্ডাস্ট্রি থেকে ইন্সপায়ার্ড অথবা বেশ কিছু দৃশ্য পর্যন্ত রিক্রিয়েট বা কপি করা হয়েছে যা আপনি জানেন না। তো কি অবস্থা, আমি সজীব আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো বাংলাদেশি ইন্সপায়ার্ড ব্লকবাস্টার সিনেমা ফ্রম বলিউড অ্যান্ড সাউথ ইন্ডাস্ট্রি। নাম্বার 6, সিনেমা জংলি। জংলির সামনে বরবাদের মতো ইন্ডাস্ট্রি হিট সিনেমা থাকা সত্ত্বেও অসাধারণ ব্যবসা করেছিল সেই সময়। কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না, জংলি সিনেমাটিও ভারতের কান্নাডা ইন্ডাস্ট্রির ব্লকবাস্টার সিনেমা চার্লি 777 থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো হয়েছে। জংলি সিনেমা আমরা সিয়াম আহমেদকে ছোটবেলায় মাকে হারানো এবং প্রেমে ব্যর্থ হওয়া একজন নিঃসঙ্গ, ফ্রাস্ট্রেটেড, বদমেজাজি, অগোছালো মানুষ হিসেবে দেখতে পাই, যে শহর ছেড়ে গ্রামে এসে মেকানিকের কাজ করে, পাশাপাশি একটি ভাঙাচোরা বাড়িতে বসবাস করে। হুট করেই তার জীবনে একটি ছোট্ট মেয়ের আবির্ভাব ঘটে, যাকে সে প্রথমে কাছে নিতে না চাইলেও একটা সময় গিয়ে সেই বাচ্চাটি হয়ে ওঠে তার জীবনে খুশি আর বেঁচে থাকার প্রধান কারণ। ঠিক চার্লি সিনেমা তো আমরা এইরকমই একটা গল্প দেখেছিলাম, যেখানে ধার্মা ছোটবেলায় তার বাবা মাকে হারায় এবং একটি কারখানায় মেকানিকের কাজ করে, পাশাপাশি ভাঙাচোরা একটা বাড়িতে নিঃসঙ্গ জীবন কাটায়। তার জীবনেও হুট করে একটি কুকুরের আবির্ভাব ঘটে। প্রথমে সে সেই কুকুরটাকে অবহেলা করলেও একটা সময় এই কুকুরটাই হয়ে ওঠে তার জীবনে বেঁচে থাকার একমাত্র সম্বল। জংলি সিনেমায় কুকুরটার বদলে বাচ্চাকে দিয়ে রিপ্লেস করে দেওয়া হয়েছে। চার্লি সিনেমার শেষে কুকুরটা ক্যান্সার হয়ে মারা যায়। জংলিতেও ঠিক একই রকম একটা ঘটনা ঘটে, পাশাপাশি বেশ কিছু দৃশ্য এবং ক্যারেক্টারও ছিল পুরোপুরি একই রকম। धर्मा उसे कैंसर है। মেয়েটার হার্টে একটা ফুটো ধরা পড়েছে। নাম্বার 5, সিনেমা তাণ্ডব। এই সিনেমাটা বাংলাদেশের সর্বপ্রথম সিনেমেট্রিক ইউনিভার্সের ক্রিয়েট করা সিনেমা, বাট এটাকেও একটা সাউথ ইন্ডিয়ান সিনেমা থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো হয়েছে, যেই সিনেমাটার নাম হলো গডসে। তাণ্ডব সিনেমায় আমরা দেখেছিলাম স্বাধীন নামের এক যুবক দেশের একটি টিভি চ্যানেলকে হস্টেজ করে দেশের বিভিন্ন মন্ত্রী সহ বড় বড় অফিসারদের বন্দী করে এবং তারপরে তাদের করা বিভিন্ন দুর্নীতির কথা দেশের মানুষের সামনে আনে। এই দুর্নীতিবাজ মন্ত্রীদের করা সিস্টেমের চাকাতলে পড়ে একজন শিক্ষিত যুবক চাকুরি না পেয়ে হতাশ হয়ে কিভাবে শেষ হয়ে যায়। তাণ্ডব সিনেমায় মূলত এই জিনিসটাই দেখানো হয়। গডসে সিনেমায় আমরা ঠিক একই রকম একটা গল্প দেখতে পেয়েছিলাম, যেখানে সিনেমার নায়ক দেশের বিভিন্ন বড় বড় অফিসারদেরকে বন্দী বানিয়ে দেশের বড় বড় মন্ত্রী মিনিস্টারদের করা অপকর্ম দেশের মানুষের সামনে আনে। সেই মন্ত্রীদের করা ভুয়া সিস্টেমের কারণেই নায়কের বন্ধু চাকুরি না পেয়ে হতাশ হয়ে মারা যায়। তাণ্ডব সিনেমাতে এই গল্পটাকে কিছুটা পরিবর্তন করে আমাদের সামনে আনা হয়েছিল, আর দুটো সিনেমাকে অসাধারণভাবে লেখা হয়েছে। स्टेट इंडस्ट्रियल मिनिस्टर फनी कुमार 1 घंटे में यहाँ होना चाहिए। ধর্মমন্ত্রী মহোদয়ের পাঠা 1 ঘন্টার মধ্যে না এলে কিন্তু সারা দেশে তাণ্ডব। নাম্বার 4, সিনেমা তুফান। গ্যাংস্টার জনরার এই যাবৎকালের বাংলাদেশের সেরা সিনেমার নাম হলো তুফান, কিন্তু এটাও সত্য যে তুফান সিনেমাটিও হেভিলি ইন্সপায়ার্ড ফ্রম কেজিএফ, কারণ সেই সময় গ্যাংস্টার সিনেমার একটা ট্রেন্ড চালু হয়ে গিয়েছিল।
সেই অনুযায়ী কলকাতায়ও জিতকে দিয়ে চেঙ্গিস নামে একটি সিনেমা বানিয়েছিল তারা, কিন্তু সফল হতে পারেনি। কারণ এইরকম একটা ক্যারেক্টারকে দিয়ে যদি আপনারা নাচাগানা করান তাহলে তার সেই গ্যাংস্টার অরা কিংবা ওয়েটটা কমে যায়। বলতে পারেন জিতকে দিয়ে সেই ক্যারেক্টারটিকে ক্যারি করাতে পারেনি, কিন্তু তুফান সিনেমায় শাকিব খান এটা পেরেছিল। সেও কেজিএফ এর ইয়াসের মতো অলওয়েজ একটা মুড নিয়ে স্ক্রিনে তার অরাটা ধরে রেখেছিল, কিন্তু তুফানে সেই কেজিএফ এর ইয়াসের মতোই অনেকটা জামা কাপড় বা পোশাক বা কস্টিউম নায়ককে পরানো হয়েছিল। কেজিএফ সিনেমার অনেক ডায়লগ পর্যন্ত নেওয়া হয়েছে, পাশাপাশি কেজিএফ এর অনেক দৃশ্যকেও রিক্রিয়েট করার চেষ্টা করেছিল রায়হান রাফি। কেজিএফ সিনেমায় মূলত নায়ককে ভাড়া করা হয় কেজিএফ এ ঢুকে সেখানকার প্রধানকে মেরে কেজিএফ দখল করে দেওয়ার জন্য, কিন্তু নায়ক উল্টো দখল করে নিজেই বসে যায়, সেই সব কিছু কন্ট্রোল করা শুরু করে। তুফানেও ঠিক নায়ক একটি সরকারকে পাশ করিয়ে পুরো দেশের সকল ব্যবসা বাণিজ্য সে নিজেই দখল করে নেয়। दुनिया নাম্বার 3, বরবাদ অ্যান্ড রাক্ষস। দেখেন, এটা লুকানোর কিছু নয়, ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় বেশ কয়েকবার এটা এনশিওর করেছে যে সে বরবাদ সিনেমাটা এনিমাল থেকে ইন্সপায়ার্ড হয়ে বানিয়েছিল, আর তার অনেকটা ঝলক আমরা বরবাদ সিনেমায় দেখেছিলাম। সেখানে এনিমাল সিনেমার কিছু দৃশ্য পর্যন্ত রিক্রিয়েট করা হয়েছিল, কিন্তু তারপরও বাংলা সিনেমা হিসাবে এটাকে বিগ স্ক্রিনে দেখতে অস্থির লেগেছিল। পাশাপাশি মেহেদী হাসান হৃদয়েরও নিজস্ব ডিজাইন করা এমন কিছু স্টাইল অ্যান্ড অ্যাকশন সিনও ছিল যা আমরা প্রচন্ড উপভোগ করেছিলাম বরবাদ সিনেমায়। তবে এটাও সত্য, রাক্ষস সিনেমাতেও সেই একই জিনিসটা একটু বেশি করে ফেলেছে। রাক্ষস সিনেমাতেও আমরা এনিমাল সিনেমার বেশ কিছু দৃশ্যের সাথে মিল পেয়েছি। আমরা জানি সিনেমার গল্প কিংবা প্রেক্ষাপট একেবারে ভিন্ন, তারপরও কিছু কিছু জিনিস চাইলে আলাদাভাবে কোরিওগ্রাফি করা যেত। आज के बाद एक खरोच भी आई दुनिया जला दूंगा बाबा। মৃত্যুরে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। নাম্বার 2, দম। আফরান নিশোর লাস্ট দুইটা সিনেমায় ছিল একেবারে অরিজিনাল অথেন্টিক, কিন্তু দম সিনেমাটির গল্পটা আমাদের নিজস্ব হলেও সিনেমার সিনেমাটোগ্রাফি আর ক্যারেক্টার সিচুয়েশন অনেকটাই মালায়ালাম ইন্ডাস্ট্রির গট লাইফ সিনেমার সাথে মিলে যায়, কিংবা বলতে পারেন মিল পাওয়া যায়। দ্যাটস ট্রু, দম সিনেমা গট লাইফ থেকে ইন্সপায়ার্ড না, কারণ গট লাইফ সিনেমা আসার অনেক আগেই দম সিনেমা হওয়ার ঘোষণা হয়ে গিয়েছিল, কিন্তু শুটিং যেহেতু পরে হয়েছে সেই অনুযায়ী গট লাইফ থেকে অনেক সিনেম্যাট্রিক শট ইন্সপায়ার্ড হয়ে দম সিনেমায় শট নেওয়া হয়েছে বলে আমার মনে হয়। এই জিনিসটা মেকার্সরা অস্বীকার করতে পারবে না। পাশাপাশি দুইটি সিনেমার থিমও মিলে গেছে। গট লাইফে আমরা মরুর দেশে কাজে গিয়ে মরুভূমির মাঝখানে আটকে গিয়ে পরবর্তীতে পালানোর চেষ্টা করে মরুভূমিতে হারিয়ে যেতে দেখি। দম সিনেমার নূরের পরিস্থিতিও অনেকটাই সেম, যেখানে নূর আফগানিস্তানের মতো দেশে কাজ করতে গিয়ে এক গোষ্ঠীর কাছে হস্টেজ হয়ে আটকা পড়ে যায় এবং পরবর্তীতে সেখান থেকে পালানোর চেষ্টাও করে। দুইটি গল্প ভিন্ন, কিন্তু পরিণতি এবং পরিস্থিতি কিন্তু একই। তবে দম সিনেমা ইন্সপায়ার্ড নয়, বাট সিমিলার। রামিনুর বাড়িতে যাও, আম্মা রানীর এই কথা কবি পারবি না। নাম্বার 1, সিনেমা প্রিন্স। বহুদিন পর শাকিব খানের কোনো সিনেমা মানুষকে হতাশ করলো। প্রিন্স সিনেমাকে অনেকের কথায় তুফানের ফটোকপি বলা হয়, আর এই অভিযোগটা একেবারে ফেলে দেওয়ার মতো না, কারণ প্রিন্সের সিনেমায় আমরা তুফানের মতোই সেম টু সেম অ্যাকশন দৃশ্য বা অ্যাকশন কোরিওগ্রাফি দেখতে পেয়েছি। পাশাপাশি এই দুইটি সিনেমার চরিত্র কিন্তু অনেকটা একই রকম, ওয়ার্ল্ডও বলতে পারেন প্রায় সেম। আমার কাছে মনে হয় তুফানের সাকসেস দেখে হয়তো প্রিন্সের মেকার্সরা প্রিন্স বানানোর পরিকল্পনা করেছিল, তবে সিনেমার গল্পে কিংবা ওয়ার্ল্ড বিল্ড আপে তেমন কোনো পরিবর্তন কিংবা টুইস্ট আনতে না পারায় সিনেমাটি ব্যর্থ হয়েছে বলে আমার মনে হয়। तूफान इस बार दायरा बढ़ाने के लिए पहुंचा कैपिटल सिटी ঢাকা। ঢাকার এই আন্ডারওয়ার্ল্ডে হাজার হাজার শিয়াল ঘুরে বেড়া, আর এই শিয়াল আর নেকড়েরা চলে প্রিন্সের হুকুমে। তো ভাই লোক, আপনার কি মনে হয় আমরা যে বলিউড কিংবা সাউথ সিনেমার থেকে একের পর এক ইন্সপায়ার্ড হয়ে সিনেমা বানিয়ে চলেছি, কিংবা তাদের সিনেমার এক একটি সিন যে পুনরায় রিক্রিয়েট করে দর্শকের সামনে বারবার প্রেজেন্ট করছি, এই জিনিসটা কতটুকু সঠিক কিংবা কতদিন চলবে? আমাদেরকে এবার নিজস্ব দেশি স্টাইলের নিজস্ব গল্পের সিনেমা বানানো উচিত? অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্টে জানান। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট।